বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় অনার্স থার্ড ইয়ার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার নাম্বার 6 লিজ ফাইন্যান্সিং, এবং লিজ ফাইন্যান্সিংয়ের আন্ডারে আমরা 9 নাম্বার লেকচার প্রদান করব, এবং 9 নাম্বার লেকচারে যেটি আমাদের আজকের কন্টেন্ট অথবা বিষয়বস্তু সেটি আমরা প্রথমে দেখে নিব, তারপরে বিস্তারিত আলোচনা করতে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি লিজ ফাইন্যান্সিংয়ের আউটকামগুলো দেখি তাহলে দেখতে পাই ডেফিনেশন অফ লিজ, ফিচার্স অফ লিজ ফাইন্যান্সিং, essential elements of lease, kinds of lease financing, leasing versus borrowing decision, methods of lease financing, differences or distinctions between operating lease and financial lease, finally distinction or differences between lease and purchase। এবং যদি আমরা সময় পাই তাহলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এর সঙ্গেই আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই বলে নিই, লিজ ফাইন্যান্সিংয়ের উপর আমরা দুটো লেকচার দেব। দুটো লেকচার কতটুকু কভার হয় সেটা তোমরা ভালো করে অনুধাবন করতে পারো, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে 12টা লেকচারের মধ্যে পুরো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে শেষ করতে হবে, 7টি চ্যাপ্টার, যার জন্য আমাদেরকে দ্রুততার সহিত প্রতিটা চ্যাপ্টারকে কভার করতে হচ্ছে। আমি চেষ্টা করব তোমাদের থিওরি এবং অঙ্ক যতটা সম্ভব, যেটি একেবারেই তোমাদের প্রয়োজন অথবা যেগুলো করলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা। তো শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। যে আমরা শুরুতে যেটি বলেছিলাম ডেফিনেশন অফ লিজ, অর্থাৎ আমরা ডেফিনেশন অফ লিজটাকে যদি আমরা একটু জানতে চাই, আমরা যেটি পাই সেটি হলো লিজ ইজ এ স্পেশাল ওয়ে অফ গেটিং সার্ভিস অফ ফিক্সড অ্যাসেটস। ইট ইজ এ সিস্টেম দ্যাট gives the permission to third parties or third party without handover ownership of assets। অর্থাৎ লিজটা হলো একটি বিশেষ সুবিধা যার মাধ্যমে স্থায়ী সম্পত্তি হতে বা স্থায়ী সম্পদ হতে ব্যবহারের সুযোগ পাওয়া যায়, এবং এটিকে বলা হয় যে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষকে এমন একটি সুযোগ প্রদান করা হয়ে থাকে ওই সম্পত্তিটি ব্যবহারের জন্য এবং ওনারশিপ ট্রান্সফার না করেই। আরও একটু ব্রডলিভাবে বলতে পারি যে দেয়ার আর টু পার্টি অফ লিজ সাচ আস ওনার অ্যান্ড ইউজার। দ্য লেজর ইজ কল্ড দ্য ওনার অফ অ্যাসেটস অ্যান্ড লিজি ইজ দ্য ইউজার অফ অ্যাসেটস। অর্থাৎ হলো আমরা যেটি বলতে পারি সেটি হলো যে এখানে দুটি পক্ষ থাকে সাধারণত, একটি হলো দাতা আরেকটি হলো গ্রহীতা। দাতা ওই সম্পত্তিটাকে গ্রহীতাকে প্রদান করে থাকে নির্দিষ্ট সময়ের জন্য, এবং বিনিময়ে যেটি হয় যে লিজি পেজ দ্য প্রাইস টু লেজর ফর ইউজিং দ্য অ্যাসেটস অ্যান্ড দ্য লেজর গেট ব্যাক দ্য অ্যাসেট অ্যাট দ্য এন্ড অফ লিজ টার্ম। অর্থাৎ হলো দাতা গ্রহীতাকে যে সম্পত্তিটি ব্যবহারের সুযোগ প্রদান করে থাকে, গ্রহীতা ওই সম্পত্তিটি একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করে থাকে, এবং এর বিনিময়ে মালিককে কি করে নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করে থাকে, এবং মেয়াদকাল শেষে ওই সম্পত্তিটি মালিকের নিকট আবার হস্তান্তর হয়ে থাকে। এক কথায় যদি আমরা বলি, লিজ ফাইন্যান্সিংটা হলো দুটো পক্ষের মধ্যে এমন একটি চুক্তি, যে চুক্তির মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে কিছু সম্পত্তি, সেটি ইকুইপমেন্ট হতে পারে, বিল্ডিং হতে পারে, ল্যান্ড হতে পারে, মোটর ভেহিকল হতে পারে, বা অন্য কিছু সম্পত্তি হতে পারে, ব্যবহারের সুযোগ প্রদান করা হয়ে থাকে, এবং যার বিনিময়ে ব্যবহারকারী মালিককে নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করবে এবং মেয়াদকাল শেষে ওই সম্পত্তিটি মালিকের নিকট হস্তান্তর হয়ে থাকবে। আমরা এটাকে যদি একেবারে এক কথাই প্রকাশ করে থাকি বা বলে থাকি যে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে যে সম্পত্তিটি ব্যবহারের সুযোগ পাওয়া যায় ওটিকে আমরা বলবো লিজ। এরপরে আমরা যেটি আসবো প্রিয় শিক্ষার্থী, যে লিজের কতগুলো বৈশিষ্ট্য আছে, ফিচার অর ক্রাইটেরিয়া অর ক্যারেক্টারিস্টিক্স অফ লিজ। লিজের বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার অফ ফিক্সড অ্যাসেট, অর্থাৎ হলো স্থায়ী সম্পত্তি হস্তান্তর। আমরা শুরুতেই বলেছি যে লিজের ক্ষেত্রে সাধারণত আমরা দুটো পক্ষকে দেখে থাকি, একটি হলো দাতা বা মালিক, অপরটি গ্রহীতা বা ব্যবহারকারী। দাতা তার সম্পত্তিটা
গ্রহীতার নিকট সাময়িকের জন্য হস্তান্তর করে থাকে, মালিকানা হস্তান্তর না। ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, মালিকানা হস্তান্তর না, ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়ে থাকে কার উপর? কার কাছে? গ্রহীতার নিকট। এবং বিনিময়ে গ্রহীতা মালিককে নির্দিষ্ট সময় পর পর বা এককালীন টাকা প্রদান করবে এবং ওই ব্যবহার শেষ হলে বা মেয়াদ শেষ হলে ওই সম্পত্তিটা পুনরায় আবার মালিকের কাছে ন্যস্ত হয়ে যাবে বা গেট ব্যাক করবে। টার্ম অর্থাৎ হলো সময়কাল। আমরা লিজের অনেকগুলো প্রকারভেদ দেখব, তার মধ্যে বেসিক্যালি দুটো প্রকারভেদ আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। একটি হলো অপারেটিং লিজ, অপরটি হলো আমাদের ফাইন্যান্সিয়াল লিজ। অপারেটিং বা পরিচালন লিজের ক্ষেত্রে মেয়াদকাল হয় সাধারণত 1 থেকে 5 বছর। ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে মেয়াদকাল 1 থেকে 5, 10, 15, 20, 30, 50 যে কোনো টার্মে হতে পারে, সেটা কন্ট্রাক্টের ভিত্তি করে। এরপরে আসে আমাদের রিটেন কন্ট্রাক্ট। আমরা জানি গ্রহীতা এবং দাতার মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় লিজের আদান প্রদানের ক্ষেত্রে অর্থাৎ সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে, এই যে আদান প্রদানের পূর্বে দুইজনের মধ্যে যে সম্পর্কটা স্থাপন হয় অর্থাৎ সমস্ত কিছু যে চুক্তিটা সম্পাদিত হয় ওই চুক্তিটা অবশ্যই লিখিত হতে হবে। ক্যান্সেলেশন অফ অপশান অর্থাৎ হলো বাতিলের সুযোগ। আমরা জানি যে একটু আগে যেটি কথা বললাম প্রিয় শিক্ষার্থী, একটি হলো আমাদের অপারেটিং লিজ, অপরটি হলো ফাইন্যান্সিয়াল লিজ। অপারেটিং লিজ যে কোনো সময় যে কোনো পক্ষ স্বল্প সময়ের নোটিশের ভিত্তিতে বাতিল করতে পারে। অপরপক্ষে ফাইন্যান্সিয়াল লিজ সাধারণত অবাতিলযোগ্য। একটু উদাহরণ যদি দিই আমরা, তোমরা ভালো করে বুঝতে পারবা। সেটি হলো তোমরা যারা স্টুডেন্টস, যারা মেসে ভাড়া থাকো পড়াশোনার জন্য এসে, ওই মেসের ভাড়া হিসেবে প্রতি মাসে 1000, 1500, 2000 বা 3000 টাকা যেটি প্রদান করে থাকো, কাকে প্রদান করো? মালিককে প্রদান করো। বিনিময়ে তোমরা ওটি ব্যবহারের সুযোগ পাও। এটি হলো অপারেটিং লিজ। এবং তুমি যেই মেসে থাকো বা বাসা বাড়িতে ভাড়া থাকো, তুমি চাইলে মালিককে যে কোনো সময় স্বল্প মেয়াদের একটা নোটিশ দিতে পারো, যেমন 1 মাস, 2 মাস বা 3 মাস পর তুমি বাড়িটা বা মেসটা ছেড়ে দেবে। ইভেন মালিকও তোমাকে বলে দিতে পারে যে 1 মাস, 2 মাস বা 3 মাস পর আপনাকে বাড়িটি বা তোমাকে বাড়িটি ছেড়ে দিতে হবে। এটি হলো অপারেটিং লিজ। অর্থাৎ অপারেটিং লিজ যে কোনো সময় স্বল্প মেয়াদের ভিত্তিতে দাতা গ্রহীতা উভয় পক্ষের যে কেউ বাতিল করতে পারে। বাট ফিনান্সিয়াল লিজ, আমরা জানি ফিনান্সিয়াল লিজের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, সেটি হলো যে মূল্যের ক্ষেত্রে কমপক্ষে 75%, মূল্য এবং সময় দুটোর ক্ষেত্রে কমপক্ষে 75% থেকে উপরের দিকে যদি যে লিজের সম্পর্কটা স্থাপন হয় তাকেই বলা হয় ফিনান্সিয়াল লিজ। কেবলমাত্র শর্তের যদি বরখেলাপ করা হয় অথবা আদালত কর্তৃক যদি এটি বাতিলের ক্ষেত্রে মতামত প্রদান করা হয় তবেই কেবলমাত্র ফাইন্যান্সিয়াল লিজকে বাতিল করা যায়। ওনারশিপ, আমরা যেটি বারবার বলেছি যে লিজের ক্ষেত্রে, বিশেষ করে অপারেটিং লিজের ক্ষেত্রে ব্যবহারের জন্য তাকে সুযোগ প্রদান করা হয়, কিন্তু মালিকানা কখনো হস্তান্তর হয় না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই সম্পত্তিটি তাকে ব্যবহারের সুযোগ প্রদান করা হয়ে থাকে এবং ব্যবহার শেষে বা মেয়াদকাল শেষে সেটি আবার মালিকের নিকট হস্তান্তর হয়ে আসে বা ফিরে আসে। ইনস্টলেশন সিস্টেম, আমরা জানি একটু আগে যে উদাহরণটা দিলাম প্রিয় শিক্ষার্থী, আমরা 1 বছরের জন্য একটি মেসে উঠেছি। আমরা তো 1 বছরের বাড়ি ভাড়া সাধারণত দিই না, কি করি? প্রতি মাসে মাসে যেটি প্রদান করি এটিকে বলা হয় ইনস্টলমেন্ট সিস্টেম বা কিস্তিবদ্ধ সিস্টেম। ভালো করে একটু মনে রাখতে হবে, ইনস্টলমেন্টের মধ্যে 2টি উপাদান বিদ্যমান, একটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যেটিকে আমরা বাংলায় এক কথায় বলি সুদাসল। এই সুদাসলকেই বলা হবে ইনস্টলমেন্ট। অথবা কিছু সুদ যুক্ত করে সেটিকে প্রদান করা হয়ে থাকে রেন্টাল পেমেন্ট, অর্থাৎ হলো ভাড়া প্রদান। আমরা জানি কোনো একটি সম্পদ ব্যবহারের সুযোগ লাভ করার ফলে ওই সম্পত্তি ব্যবহার করার জন্য মালিককে বা তার দাতাকে একটা নির্দিষ্ট সময় পর পর যেটি প্রদান করা হয়ে থাকে সেটিকে বলা হয় রেন্টাল পেমেন্ট অথবা ভাড়া প্রদান ব্যবহারের বিনিময়ে। পারচেজ অপশান, কখনো কখনো দাতা এবং গ্রহীতার মধ্যে ক্রেতাকে বা লিজিকে ওই সম্পত্তিটি ক্রয়ের সুবিধা প্রদান করে থাকে, কখনো কখনো, আমি বলেছি সর্বক্ষেত্রে নয়। তবে এটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই লিজের মেয়াদকাল শেষে হতে হবে, কখনো সেটি আগে নয়। প্রফিট ইন লিজ,
আমি একটি সম্পত্তি ক্রেতাকে ব্যবহারের সুযোগ দিলাম, ওখান থেকে ক্রেতা আমাকে যেটি প্রদান করলো, অর্থাৎ ক্রেতা যে পেমেন্টটা বা গ্রহীতা যে পেমেন্টটা প্রদান করলো মালিককে, এবং মালিকের যে খরচ, এক কথায় পেমেন্টের পরিমাণ যদি খরচের চাইতে বেশি হয়, তাহলে দ্য লিজর ক্যান এক্সারসাইজ দ্য গেন ফ্রম লিজ, অর্থাৎ লিজ কন্ট্রাক্ট থেকে দাতা এই সুবিধাটা পেয়ে থাকে। মনে করতে হবে যে কে তা পায় না, এটা কে পেয়ে থাকে? দাতা পেয়ে থাকে। এগুলোই হলো লিজের সাধারণত বৈশিষ্ট্য। আমরা লিজের যে বৈশিষ্ট্য পেলাম সেটি হলো যে ট্রান্সফার অফ অ্যাসেটস, টার্মস বা মেয়াদকাল, কন্ট্রাক্টটা হতে হবে রিটেন, ক্যান্সেলেশন অর্থাৎ অপারেটিং লিজ এবং ফিনান্সিয়াল লিজ, অপারেটিং লিজ ক্যান্সেলযোগ্য, ফিনান্সিয়াল লিজ সাধারণত নন ক্যান্সেলেবল। ওনারশিপ ব্যবহারের সুযোগের জন্য হচ্ছে স্থায়ী বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রেতার নিকট বা গ্রহীতার নিকট ওই সম্পত্তিটি ব্যবহারের সুযোগ প্রদান করা হয়ে থাকে, কিন্তু সাধারণত মালিকানা হস্তান্তর হয় না। এবং ইনস্টলেশন সিস্টেম অর্থাৎ হলো সাধারণত গ্রহীতা একবারে টাকা প্রদান করতে পারে না, যার জন্য তাকে ইনস্টলেশন সিস্টেম বা কিস্তিবন্দি টাকা প্রদানের ক্ষেত্রে সুযোগ প্রদান করা হয়ে থাকে। যেটি বললাম কিস্তির দুটি উপাদান, একটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, আরেকটি হলো আমাদের ইন্টারেস্ট, যেটিকে আমরা এক কথায় বলি সুদাসল। রেন্টাল পেমেন্ট অর্থাৎ হলো ভাড়া, কোনো সম্পত্তি ব্যবহারের বিনিময়ে তার ভাড়া প্রদান করতে হবে। পারচেজ অপশন, কখনো কখনো এই বৈশিষ্ট্য থাকতে পারে যে দুইটি পক্ষের মধ্যে পারচেজের সুযোগ থাকবে, তবে সেটি অবশ্যই মেয়াদকাল শেষে হতে হবে, এবং পরিশোধের পরিমাণ যদি খরচের চাইতে বেশি হয় সেখানে দাতা কখনো কখনো এখান থেকে প্রফিট অর্জন করে পারে। ইসেনশিয়াল এলিমেন্টস অর্থাৎ হলো আমরা যেটা বেসিক্যালি দেখলাম, দেয়ার আর টু পার্টিজ ইন এ লিজ ফাইন্যান্সিং। লিজের ক্ষেত্রে দুটো পার্টি থাকে বা পক্ষ থাকে। এখানে যেই উপাদানগুলো একটি কন্ট্রাক্ট করতে গেলে অবশ্যই প্রয়োজন সেটি নিয়ে আমরা একটু কথা বলব। পার্টিস অফ কন্ট্রাক্ট, দেয়ার আর টু পার্টিস অফ কন্ট্রাক্ট। নাম্বার ওয়ান লিজার অর ওনার, অপরদিকে হলো আমার ইউজার অর লিজি। এখন এই লেজার অর্থাৎ মালিক, সেটা ইন্ডিভিজুয়ালস হতে পারে, পার্টনারশিপ হতে পারে, জয়েন্ট স্টক কোম্পানি হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, এবং অন্যান্য পক্ষগুলো হতে পারে, দ্যাট আর ডিফাইন্ড ইন দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ কন্ট্রাক্টেই সেটি লিপিবদ্ধ থাকবে যে পক্ষ কি এক মালিকানা, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, বিমা না অন্য কিছু, যেটাই হোক না কেন। অ্যাসেটস, এখানে অ্যাসেটস বলতে যেটিকে বোঝায় যে দাতা এবং গ্রহীতার মধ্যে কিসের কন্ট্রাক্ট হবে? একটা অ্যাসেটের কন্ট্রাক্ট হবে, সেটা ব্যবহারের জন্য। সে অ্যাসেটটা কি? সেটা ল্যান্ড হতে পারে, বিল্ডিং হতে পারে, কম্পিউটার মেশিন হতে পারে, মেশিনারি হতে পারে, একটা ভেহিকলস হতে পারে, যেটি হোক না কেন সেটা দাতা অফার করবে এবং গ্রহীতার পছন্দের ভিত্তিতে সেটি অবশ্যই হতে হবে। গ্রহীতা, এখন দাতা যদি বলে যে আমি তোমাকে ল্যান্ড ব্যবহারের সুযোগ দিব, অপরপক্ষে গ্রহীতা বলো যে না আমি ভেহিকল বা যানবাহন চাই, তাহলে কি হবে? কখনোই কন্ট্রাক্ট হবে না। অর্থাৎ গ্রহীতার চয়েসটাকেই সর্বাগ্যে পছন্দের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি প্রদান করতে হবে। ওনারশিপ সেপারেট ফ্রম ইউজার, ওনারশিপ সেপারেট ফ্রম ইউজার অর্থাৎ বলা হয়ে থাকে যে দুটো পক্ষের মধ্যে দাতা বা মালিক হল ওই সম্পত্তিটির প্রকৃত মালিক, কিন্তু ব্যবহার করবে আরেকজনকে, গ্রহীতা বা লিজি। সেক্ষেত্রে যেটি করা হয়ে থাকে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভেস্ট দ্য ওনারশিপ টু দ্য ইউজার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম দ্য অ্যাসেট শুড বি কাম ব্যাক অর গেট ব্যাক টু দ্য লেজার। অর্থাৎ হলো মালিকানা আবার পরে কার নিকট ফিরে আসবে? দাতার নিকট ফিরে আসবে। টার্ম অফ লিজ অর্থাৎ লিজের যে শর্ত আমরা দেখেছিলাম, ইন কেস অফ অপারেটিং লিজ এক ধরনের টার্ম বা মেয়াদকাল জড়িত, অপরপক্ষে ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে আরেক ধরনের মেয়াদকাল জড়িত, একটি শর্ট টার্ম আর একটি লং টার্ম। লিজ রেন্টাল অর্থাৎ হলো দুই পক্ষের মধ্যে চুক্তিতে লিপিবদ্ধ হবে কিভাবে তার ভাড়া প্রদান করা হবে, সেটা ইনস্টলেশন বেসিসে ভাড়া প্রদান করা হবে না এককালীন করা হবে, সেটি রিনিউ করা হবে কি হবে না, সেগুলো আমাদের এক কথায় লিপিবদ্ধ থাকবে। মেথড অফ টার্মিনেশন অফ লিজ, মেয়াদকাল যখন শেষ হয়ে যাবে তখন এর জবনিকাত বা অবসান কিভাবে হতে পারে, সেটি বিভিন্নভাবে হতে পারে। কি মেয়াদকাল শেষে ওই সম্পত্তিটা স্পেসিফিক যে ওনার তার কাছে হস্তান্তর হতে পারে, মালিক আবার ওই সম্পত্তিটা থার্ড পক্ষের কাছে বিক্রয় করতে পারে, অথবা লিজির কাছে বিক্রয় করতে পারে। যাই হোক না কেন সব কিছু রিটেন ডকুমেন্টেই সাধারণত
লিপিবদ্ধ থাকবে প্রিয় শিক্ষার্থী। এইগুলো উপাদান ছাড়া একটি লিজ কন্ট্রাক্ট নেভার বি হ্যাপেন্ড, অর্থাৎ একটি লিজ কন্ট্রাক্ট বা ইজারা চুক্তি যদি হয় তাহলে এই এসেনশিয়াল পয়েন্টসগুলো সেখানে অবশ্যই লিপিবদ্ধ থাকতে হবে। এরপরে যেটি আসবে আমরা লিজের প্রকারভেদ, কাইন্ডস অফ লিজ। প্রথমে যেটি বলা হয়েছে বেসিস অন মেথড, অর্থাৎ পদ্ধতির ভিত্তিতে, একটি হলো ডিরেক্ট লিজ বা ডাইরেক্ট লিজ, সেল অ্যান্ড লিজ ব্যাক, লেভারেজ লিজ, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। বেসিস অন নেচার, প্রকৃতির ভিত্তিতে লিজটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি অপারেটিং লিজ, অপরটি হলো ফাইন্যান্সিয়াল লিজ। এই লিজের যতগুলো প্রকারভেদ আছে তার মধ্যে বেসিস অফ নেচারটাই হলো সবচাইতে ইম্পর্ট্যান্ট, অর্থাৎ হলো আমাদের অপারেটিং লিজ এবং ফিনান্সিয়াল লিজ। এছাড়া বেসিস অন লায়াবিলিটি অফ মেনটেনেন্স, অর্থাৎ হলো রক্ষণাবেক্ষণের যে দায় দায়িত্ব তার ভিত্তিতে লিজকে তিনটি ভাগে ভাগ করা হয়, একটি হলো মেনটেনেন্স লিজ, অপরটি হলো নন মেনটেনেন্স লিজ এবং নিট লিজ। এখন এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো। সেটি হলো ডাইরেক্ট লিজ, অর্থাৎ হলো ডাইরেক্ট লিজ হোয়েন ওনার গিভস লিস্ট হিজ অ্যাসেট ডিরেক্টলি টু লিজি। একটু ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, হোয়েন দ্য ওনার or owner gives lease of his asset directly to lease, it's called direct lease। অর্থাৎ হলো দাতা বা মালিক গ্রহীতা বা ব্যবহারকারীকে সরাসরি যখন কোনো সম্পত্তির লিজ প্রদান করে থাকে কোনো মিডিয়া বাদ দিয়ে, মধ্যস্থকারী বাদ দিয়ে, তখন তাকে বলা হয় ডাইরেক্ট লিজ বা ডিরেক্ট লিজ। এরপরে আছে সেল অ্যান্ড লিজ ব্যাক। আমি সেল অ্যান্ড লিজ ব্যাকটি কথাটি কেমন? সেল মানে আগে সম্পত্তিটা বিক্রি করব, দেন লিজ হিসেবে সেটিকে আবার গ্রহণ করব। সেটা কেমন প্রিয় শিক্ষার্থী? হোয়েন এ ওনার সেল হিজ ল্যান্ড, হোয়েন এ ওনার সেল হিজ অ্যাসেট টু এ লিজার, একজন মালিক তার সম্পত্তি দাতার নিকট বা সম্পত্তি দাতার নিকট বিক্রি করলো, কিসের ভিত্তিতে? অন দ্য টার্মস দ্যাট টু টেক লিজ ফ্রম দ্য লিজার ইজ কল্ড সেল। আমি একটা ছোট্ট কথা উদাহরণ দিই, তাহলে মনে হয় এটি ক্লিয়ার হয়ে যাবে। আমি একজন মালিক, আমার এক খণ্ড জমি আছে, আমার ফাইন্যান্সের কোনো পথ নেই, হঠাৎ টাকা বেশি প্রয়োজন। একজন ব্যক্তির নিকট, যিনি যারা দেন তার নিকট আমি ওই সম্পত্তিটি বিক্রি করলাম, কিন্তু ওই শর্তে বিক্রি করলাম। বিক্রি করার পরে মালিকানা কার কাছে? দাতার নিকট, ক্রেতার কাছে হস্তান্তর হয়ে গেল। কিন্তু ওইখানে আরেকটি শর্ত যুক্ত থাকে যে আমি আপনার নিকট সম্পত্তিটি বিক্রি করব, কিন্তু ওই সম্পত্তিটি আমি ব্যবহার করব কিভাবে? অর্থাৎ হলো আপনার কাছ থেকে আবার ইজারা নিব, বিনিময়ে আপনাকে আমি আবার নির্দিষ্ট হারে কী করব? ভাড়া পরিশোধ করব। দ্যাট ইজ কল্ড লিজ অ্যান্ড সেল ব্যাক। এরপরে হচ্ছে আরেকটি লিভারেজ লিজ। লিভারেজ মিনস দ্য ইউজ অফ ডিবেঞ্চার অর লোন ফর পারচেজিং অফ অ্যাসেটস। প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, লিভারেজ লিজটা হলো ইজারা দাতা, if lessor purchase an asset by lending money from a bank or financial institution and give lease the asset, then it is called leverage lease। অর্থাৎ আমি মালিক, আমি একটি সম্পত্তি ক্রয় করতে চাই, কিন্তু আমার নিকট টাকা নেই, সেটি কী করবো? ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নিকট থেকে ওই টাকাটি আমি ঋণ নিব বা ধার নিয়ে ওই সম্পত্তি ক্রয় করে সেটি আবার ইজারা প্রদান করব। দ্যাট ইজ কল্ড লিভারেজ লিজ। বেসিক্যালি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্রায় রাস্তাঘাটে চলাচল করি তখন বিভিন্ন ব্যাংক, বিমা বিল্ডিংয়ের সামনে কখনো কখনো আমরা নোটিশ দেখতে পাই। নোটিশটা হলো কি? যে এই সম্পত্তি, এই বাড়ি অথবা এই ব্যাংক অমুক কোম্পানির নিকট দায়বদ্ধ। অর্থাৎ মালিক একজন, ফাইন্যান্স করেছে ইন্টারমিডিয়েট পক্ষ অর্থাৎ মধ্যস্থকারী ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এবং লিজ গ্রহণ করেছেন আরেকজন ব্যক্তি। দ্যাট ইজ কল লিভারেজ লিজ। এরপরে আমরা একটা পিকচার দেখতে পাবো যেটি নিয়ে আমাদের অনেকেই অপারেটিং লিজ। আমরা যদি লক্ষ্য করে দেখি প্রিয় শিক্ষার্থী, আমরা ছবির দিকে একটু যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাই অপারেটিং লিজের কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। লেজর অ্যালোজ দ্য লিজি টু ইউজ দ্য অ্যাসেট ফর এ পার্টিকুলার ডিউরেশন। ইজারা গ্রহীতা লেজর, ইজারা দাতা, লিজি হলো ইজারা গ্রহীতা, দাতা একটি নির্দিষ্ট সময়ের জন্য ওই সম্পত্তিটি ইজারা গ্রহীতাকে ব্যবহারের জন্য অনুমোদন প্রদান করে থাকে। এবং লেজরকে বলা হয় দ্য ওনার অফ অ্যান অ্যাসেটস, আর লিজিকে বলা হয় ইউজার অফ অ্যান অ্যাসেট।
লেজার হলো মালিক বা দাতা, লিজি হলো গ্রহীতা, এবং দাতা কাকে দিচ্ছে? গ্রহীতাকে দিচ্ছে। কি দিচ্ছে? একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি দিচ্ছে। মালিকানা কি দিচ্ছে? ভাড়া দিচ্ছে। কেন, কিসের ভাড়া দিচ্ছে? সম্পত্তি ব্যবহারের বিনিময়ে ইজারা গ্রহীতা মালিককে ভাড়া প্রদান করবে এবং মালিক ওই সম্পত্তিতে ইউজারকে বা সুযোগ প্রদান করবে। এটিকে বলা হলো অপারেটিং লিজ। তাহলে অপারেটিং লিজের যে মূল বক্তব্য, অপারেটিং লিজ শর্ট টার্ম ক্যান্সেলেবল অ্যান্ড ফ্লেক্সিবল লিজ ইজ কল্ড অপারেটিং লিজ। অর্থাৎ হলো অপারেটিং লিজের মেয়াদকাল হল স্বল্পমেয়াদী, এটি বাতিলযোগ্য এবং নমনীয়। এই তিনটি বৈশিষ্ট্য একটি লিজের মধ্যে যদি থাকে তখন তাকে আমরা বলি অপারেটিং লিজ। তাহলে কি কি বৈশিষ্ট্য? একটি হলো শর্ট টার্ম, স্বল্প মেয়াদকাল। এরপরে আছে আমাদের ক্যান্সেলেবল, যেটি বাতিলযোগ্য, অর্থাৎ যে কোনো পক্ষে, যেটি কিছুক্ষণ আগে বলেছি প্রিয় শিক্ষার্থী আমরা, দাতা গ্রহীতা স্বল্প মেয়াদের ভিত্তিতে নোটিশের মাধ্যমে যে কোনো পক্ষ এই চুক্তিটি কী করতে পারে? বাতিল করতে পারে। এবং ফ্লেক্সিবল লিজ অর্থাৎ হলো আমি 1 বছরের জন্য নিয়েছি বা 6 মাসের জন্য নিয়েছি, 3 মাসের জন্য নিয়েছি, 1 মাসের জন্য ভাড়া নিয়েছি, 1 মাস পরে সেটি আবার মালিকের সাথে কথা বলে রিনিউ করার সুযোগ পেতে পারি, অর্থাৎ ফ্লেক্সিবল পাই। দুই পক্ষ থেকেই একটি সুবিধা পাই। অর্থাৎ এই ধরনের, কিন্তু যেটি হবে ইট ক্যান বি হ্যাপেন বিফোর ম্যাচুরিটি অফ দ্য লিজ টার্ম, অর্থাৎ ক্যান্সেল যদি আমরা করতে চাই অথবা পরিবর্তন করতে চাই তাহলে সেটি অবশ্যই মেয়াদকালের পূর্বে করতে হবে। এরপরে আমরা আরেকটি পিকচার দেখব প্রিয় শিক্ষার্থী, ফাইন্যান্সিয়াল লিজ। আমরা অপারেটিং লিজের ক্ষেত্রে দেখলাম দাতা বা মালিক গ্রহীতাকে ওই সম্পত্তিটি ব্যবহার করতে দিবে একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট হারে সেখান থেকে ভাড়া আর্ন করবে। আমরা ফাইন্যান্সিয়াল লিজ যদি দিই তাহলে দেখা যায় প্রিয় শিক্ষার্থী, ফাইন্যান্সিয়াল লিজ রিফার্স টু দ্য লিজে হোয়ার ফাইন্যান্স কোম্পানি owns the asset legally during the tenure of lease, but all the risks and reward association of the asset are transferred to the lessee by the lessor, and at the end of the lease term, lease also gets the ownership of the assets. আমরা মূল বক্তব্য যদি একটু আলোচনা করি, আমরা বলেছিলাম অপারেটিং লিজ হলো শর্ট টার্ম মেয়াদি, তাহলে ফাইন্যান্সিয়াল লিজ হলো আমাদের লং টার্ম মেয়াদি। অপারেটিং লিজ ক্যান্সেলেবল, অর্থাৎ যে কোনো সময় যে কোনো পক্ষ স্বল্প মেয়াদের নোটিশের ভিত্তিতে এটি বাতিল করতে পারে। বাট ইন কেস অফ ফাইন্যান্সিয়াল লিজ ইটস এ নট ক্যান্সেলেবল লিজ, অর্থাৎ হল কন্ট্রাক্ট, অর্থাৎ হলো এই কন্ট্রাক্টটা হল নন ক্যান্সেলেবল। আমরা অপারেটিং লিজের ক্ষেত্রে দেখছি অল কাইন্ডস অফ এক্সপেন্স অ্যান্ড লায়াবিলিটি বেয়ার বাই দ্য লিজর। আমরা অপারেটিং লিজের ক্ষেত্রে যেটি দেখেছি পাশাপাশি, অপারেটিং লিজের যাবতীয় রক্ষণাবেক্ষণ খরচ এবং দায় দায়িত্ব দাতা বা মালিক বহন করে থাকে। বাট ইন কেস অফ ফাইন্যান্সিয়াল লিজ অল কাইন্ড অফ লায়াবিলিটি অ্যান্ড এক্সপেন্সেস বেয়ার্ড বাই দ্য লিজি। আমরা আরেকটু বৈশিষ্ট্য দেখেছি প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ হলো এইখানেই আমরা পার্থক্যগুলো আলোচনা করতে পারি। অপারেটিং লিজের ক্ষেত্রে মেয়াদকাল শেষে মালিক ওই সম্পত্তিটি কার নিকট হস্তান্তর হয়? দাতার নিকট হস্তান্তর করা হয়। কিন্তু ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে মালিকানা যেটিকে বলা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম লিজ অলসো গেটস দ্য ওনারশিপ অফ দ্য অ্যাসেটস, অর্থাৎ মেয়াদকাল শেষে ওই সম্পত্তিটির মালিকানা দাতার নিকট নয় ক্রেতার নিকট এটি বা গ্রহীতার নিকট এটি হস্তান্তর হয়ে যায়। এটি হলো ফিনান্সিয়াল লিজ। তাহলে জেনারেল লং টার্ম নন ক্যান্সেলেবল লিজ ইজ কল্ড ফিনান্সিয়াল লিজ অ্যান্ড লিজ ইউজেস দ্য অ্যাসেট পার্মানেন্টলি ইন দ্য কেস অফ ফাইনাল, অর্থাৎ হলো ওইখানে স্বল্প মেয়াদের ভিত্তিতে অপারেটিং লিজের ক্ষেত্রে গ্রহীতার স্বল্প মেয়াদের ভিত্তিতে সম্পত্তিটি ব্যবহারের সুযোগ পায় আর এখানে স্থায়ীভাবে ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। এরপরে আমরা আরেকটু আলোচনা করব, সেটা হলো বেসিস অন লায়াবিলিটি অফ মেনটেন্যান্স, অর্থাৎ হলো রক্ষণাবেক্ষণের খরচের যে দায় দায়িত্ব তার ভিত্তিতে প্রথমে আসে মেনটেন্যান্স লিজ, আরেকটা হচ্ছে নন মেনটেন্যান্স লিজ। একটু মনে রাখতে হবে মেনটেন্যান্স খরচ কে বেয়ার করবে তার ভিত্তিতে। ইন কেস অফ মেনটেন্যান্স লিজ অল কাইন্ড অফ লায়াবিলিটি বেয়ার্ড বাই দ্য লিজর, অর্থাৎ মালিক বহন করবে। প্রিয় শিক্ষার্থী, মেনটেন্যান্স লিজের ক্ষেত্রে সমস্ত দায় দায়িত্ব রক্ষণাবেক্ষণের যাবতীয় দায় দায়িত্ব বহন করবে কে? লেজর বা মালিক বা দাতা। নন মেনটেন্যান্সের ক্ষেত্রে যাবতীয় দায় দায়িত্ব বহন করবে কে? ক্রেতা বা গ্রহীতা বা লিজি। নেট লিজটা কি? নেট লিজের দুটা পক্ষ জড়িত।
নেট লিজের মূল বক্তব্যটা হলো ওই সম্পত্তিটা ক্রয় করার ক্ষেত্রে কেবলমাত্র মালিক ফাইন্যান্স করবে, কিন্তু যাবতীয় দায় দায়িত্ব এবং কোনো লজ যদি হয় সেটি ক্রেতা বা গ্রহীতা বেয়ার করবে। এই যে দুটো বৈশিষ্ট্য যদি একটি লিজের মধ্যে বিদ্যমান থাকে তখন তাকে বলা হয় নেট লিজ। তাহলে নেট লিজের মূল বৈশিষ্ট্যটা কি শিখলাম? সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে যে অর্থের দরকার বা ফাইন্যান্সের প্রয়োজন সেটি মালিক বেয়ার করবে বা মালিক বহন করবে বা লেজার বহন করবে, কিন্তু ওই সম্পত্তির ক্ষেত্রে যাবতীয় রক্ষণাবেক্ষণ খরচ এবং কোনো লজ যদি হয়ে থাকে সেটি কে বেয়ার করবে? গ্রহীতা বেয়ার করবে। এটিকে আমরা বলি নেট লিজ। তাহলে মেনটেন্যান্স লিজটা হলো দায় দায়িত্ব বহন করে দাতা, নন মেনটেন্যান্সের ক্ষেত্রে দায় দায়িত্ব বহন করবে গ্রহীতা। নেট লিজের ক্ষেত্রে সম্পত্তি ক্রয়ের জন্য ফাইন্যান্স করবে দাতা বা মালিক, কিন্তু যাবতীয় রক্ষণাবেক্ষণ খরচ এবং লজ যদি হয় সেটা বেয়ার করবে আমাদের গ্রহীতা। প্রিয় শিক্ষার্থী, এখন মূল বিষয় যেটি আমাদের অঙ্কের দিকে আস্তে আস্তে আমরা ধাবিত হব সেটি হল লিজ ভার্সেস বরোয়িং। অর্থাৎ হলো তোমরা প্রায়শ লক্ষ্য করে দেখবা যে যারা কন্ট্রাক্টর বড় বড় রাস্তাঘাট, বিল্ডিং বা সরকারি বড় বড় প্রকল্প নির্মাণের দায়িত্ব পেয়ে থাকে, সাপোজ আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে থাকি যে একজন কন্ট্রাক্টর একটি রাস্তা মেরামতের কাজ পেল, যার ওই কন্ট্রাক্টের টোটাল ভ্যালু হলো 5 লক্ষ টাকা। আমি একটু যদি বোর্ডে একটু দেখাতে চাই যে কন্ট্রাক্ট ভ্যালু ইজ টাকা 50 লাখ। আমি একটি রাস্তা নির্মাণ করতে যাব। এখন এক্ষেত্রে আমাদের একটা রোলার মেশিন প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, রোলার মেশিনের দাম সাপোজ মনে করো 40 লক্ষ টাকা। টোটাল কন্ট্রাক্টের ভ্যালু হলো 50 লক্ষ টাকা। অর্থাৎ এই কন্ট্রাক্টের মধ্যে কন্ট্রাক্টরকে লাভ করতে হবে, ইট খোয়া বালি আদার যে ইনস্ট্রুমেন্ট সেগুলো ব্যবহার করতে হবে, করে রাস্তাটা নির্মাণ করতে হবে। কিন্তু রাস্তা মসৃণ করার জন্য, কার্পেটিং করার জন্য যে রোলার মেশিনটি প্রয়োজন তার বাজার মূল্য সম্ভবত সাপোজ মনে করে আমরা ধরেছি তার মূল্য 40 লাখ টাকা। এখন অথবা 20 লাখ অথবা 30 লাখ টাকা। এখন মালিককে বা কন্ট্রাক্টরকে এখানে বিবেচনা করতে হবে। আমি যদি ক্রয় করি তাহলে লাগবে আমার 40 লক্ষ টাকা, অথবা যদি আমি রেন্ট নেই, ভাড়া নেই, এটা হলো বাই, আর আমি যদি লিজ নেই বা ভাড়া নেই, পার মান্থ সাপোজ টাকা 5 লাখ, আমার হয়তো সেটি 3 মাসে লাগতে পারে, 4 মাসে কাজটা শেষ হতে পারে। অর্থাৎ আমি 40 লক্ষ টাকা দিয়ে মেশিনটি ক্রয় করব না প্রতি মাসে 5 লক্ষ টাকা নিয়ে ওই মেশিনটি ভাড়া নিব, এটা এক কথায় প্রশ্নের উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট। তখন আমাকে যেটি করতে হবে, লোন অপশান বা বাই অপশানের আমাকে পিভি করতে হবে, লিজ অপশানেরও আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। যদি দ্য আউটগোয়িং অফ পিভি of loan option is less than the lease option, then buying decision is acceptable. But if the outgoing of a PV of lease option is lower than the PV of buy option, then lease is acceptable. অর্থাৎ সেখানে আমাদের মূল বক্তব্যটি হলো দুই ক্ষেত্রে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, বর্তমান বের করতে হবে, ইউজিং ডিসকাউন্ট রেট অথবা ইন্টারেস্ট রেট ব্যবহার করে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করার পরে যদি আমরা দেখি লিজের প্রেজেন্ট ভ্যালু লোনের প্রেজেন্ট ভ্যালু বা বাইয়ের প্রেজেন্ট ভ্যালুর চাইতে কম, দেন লিজ অ্যাকসেপ্টেবল, অথবা বাইয়েরটা যদি কম হয় তখন আমরা বাইটাকে অ্যাকসেপ্টেবল করব। অর্থাৎ আমাদের জন্য দুটোই সুযোগ থাকে, একটি ভাড়া নেওয়া অথবা সম্পত্তিটি ক্রয় করা, যেটি আমাদের জন্য। আমি অন্যভাবেও যদি বলি যে প্রিয় শিক্ষার্থী, আমি রাজশাহী থাকি, রাজশাহীতে ঢাকাতে যাচ্ছি অথবা চিটাগাং যাচ্ছি, সিলেটে যাচ্ছি, ময়মনসিংহ যাচ্ছি, খুলনা যাচ্ছি, বরিশাল যাচ্ছি, ওখানে আমাকে 1 মাস 2 মাস বা 3 মাস অবস্থান করতে হবে।
এখন এই অবস্থা করার জন্য আমাকে একটি বাড়ি ভাড়া নিতে হবে অথবা বাড়িটি আমাকে ক্রয় করতে হবে, বা যেখানে আমি থাকবো ওই জায়গাটুকু আমাকে ভাড়া নিতে হবে অথবা ক্রয় করতে হবে। এখন প্রশ্নটা হলো আমার জন্য কোনটি বেনিফিটেড, এটা আমাকে কী করতে হবে, আমাকে লোন অপশানের জন্য অর্থাৎ লিজ যদি নিই তার কত টাকা দিতে হচ্ছে মোট মেয়াদকালের জন্য, তার একটি প্রেজেন্ট ভ্যালু আমরা বের করব। একইভাবে আমি যদি ক্রয় করি তাহলে তার আজ থেকে 5 বছর বা 2 বছর পরে যে টাকাটা ব্যয় হবে তার বর্তমান মূল্য কতটা হবে সেটা বের করে দুটোর ভিত্তিতে একটা কম্প্যারিজন করে যেটি বেনিফিটেড বা যেটি কোম্পানির জন্য বা আমার জন্য লাভজনক সেটিকে আমরা গ্রহণ করব। দ্যাট ইজ কল লিজ ভার্সেস বরোয়িং। অর্থাৎ ধারের মাধ্যমে ওই সম্পত্তিটি ক্রয় করব না আমি ভাড়া নিব, এই লিজ ভার্সেস, অর্থাৎ এইখানে যদি আমরা দেখি লোনের মাধ্যমে একটি সম্পত্তি ক্রয় করব না সেটি ভাড়ার বিনিময়ে ওই সম্পত্তিটি ব্যবহারের সুযোগ পাবো, এটি কি বলা হয় লিজ ভার্সেস বরোয়িং। এটি এর মূল ক্রাইটেরিয়া যদি আমরা একটু আলোচনা করি তাহলে প্রিয় শিক্ষার্থী যেটি আলোচনা করতে পারি, লিজ রেন্টাল অ্যান্ড ইন্টারেস্ট মাস্ট বি কনসিডার্ড। অর্থাৎ লিজের ভাড়া প্রতি মাসে কত টাকা, যেটি আমরা বলেছি লিজের পার মান্থ বা পার ইয়ার তার ভাড়া কত, 6 মাস পর পর কত, 4 মাস পর, সেটা আবার ঠিক করতে হবে। এবং সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা আমাদের কতটুকু। আবার আরেকটা বিষয় দেখতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড আদার কন্ডিশন অফ লিজ কন্ট্রাক্ট, মেয়াদকাল কত, এবং সে ভাড়া লিজের ক্ষেত্রে সে মেয়াদটা প্রথমে লিজের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম তার ইনস্টলমেন্ট সিস্টেম কি, সেখানে সুদের কি কি বৈশিষ্ট্য আছে, আরও দেখলাম তার মেয়াদকাল কয় বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এবং এই মেয়াদকাল শেষে সম্পত্তিটা কিভাবে ব্যবহার করা হবে সেটি আমাদের জানতে হবে। কন্ডিশন যেগুলো সেগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আমি যদি বায়ের ক্ষেত্রে যাই তাহলে ওই মেশিনটার ক্রয় মূল্য কত টাকা, তার আয়ুষ্কাল কত, মেয়াদকাল শেষে কোনো ভগ্নাবশেষ মূল্য বা স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু আছে কিনা, ডিপ্রিসিয়েশন চার্জ করা হবে কিনা, এবং ডিপ্রিসিয়েশন চার্জ করলে কোন পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন চার্জ করা হয়, সেটা স্ট্রেট লাইন মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, রিডিউসিং অর রিডাকশন মেথড, কম্পোজিট মেথড, অ্যানুইটি মেথড, মেশিন আওয়ার রেট মেথড আর প্রোডাকশন আওয়ার রেট মেথড, যেই পদ্ধতিটাই ফলো করা হোক না কেন সেইগুলোকে ইউ হ্যাভ টু কনসিডার, অর্থাৎ আগে আমাদেরকে বিবেচনা করতে হবে। এরপরে কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড কস্ট অফ ডেপ্ট, আমরা জানি মূলধন ব্যয় এবং ঋণের ব্যয়। অঙ্কের ক্ষেত্রে যদি দুটোই দেওয়া থাকে প্রিয় বন্ধুরা একটু ভালো করে মনে রাখতে হবে লিজের অঙ্ক করার ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড কস্ট অফ ডেট, মূলধন ব্যয় এবং ঋণের ব্যয়, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। যদি অঙ্কে দুটোই দেওয়া থাকে, যখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব, সাপোজ আমি মনে করলাম কস্ট অফ ক্যাপিটাল 12%, কস্ট অফ ডেপ্ট বা বন্ড 10%, আমরা কার ভিত্তিতে মূল্যায়ন করব ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। আমরা যখন প্রেজেন্ট ভ্যালু বের করব সেটা লোন হোক অথবা লিজ হোক, আমাকে একটা পদ্ধতি ইউজ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কস্ট অফ ডেট অবশ্যই ইউজ করতে হবে, আবার লক্ষ্য করতে হবে সেখানে ট্যাক্স আছে কিনা। বাট ইন কেস অফ ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট, প্রিয় বন্ধুরা ভালো করে মনে রাখতে হবে, আমরা যখন বায়ের কিস্তি বের করব তখন কস্ট অফ ক্যাপিটাল শুড বি কনসিডার্ড, বাট ইন কেস অফ ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু ইন বোথ লিজ অ্যান্ড বাই, কস্ট অফ ডিবেঞ্চার শুড বি ফলোড। অর্থাৎ হলো প্রেজেন্ট ভ্যালু করার সময় মনে হতে পারে যে আমি 12% দিয়ে বায়ের প্রেজেন্ট ভ্যালু বের করব এবং 10% দিয়ে আমি লোনের বা লিজের প্রেজেন্ট ভ্যালু বের করব। নো, প্রেজেন্ট ভ্যালু যদি দুই আলাদা আলাদা ইন্টারেস্ট দিয়ে বের করি তখন কি হবে, আমাদের আলাদা আলাদা ফিগার আসবে এবং আমরা যে কম্পারিজনটা করব সেটি কখনো সঠিক হবে না। সেক্ষেত্রে আমাদের যে কোনো অর্থাৎ হলো একটি করতে হবে। কিন্তু যদি মনে করো আমরা শুধু একটাই দেওয়া আছে, শুধু কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 12%, দেন আমরা তখন কি করব, ইনস্টলমেন্টও করব 12%, এবং ইন কেস অফ ক্যালকুলেটিং প্রেজেন্ট ভ্যালু অফ লিজ অপশন অ্যান্ড বাই অপশন or borrowing option, then cost of capital diverted to cost of
ডিবেঞ্চার বা কস্ট অফ ডেট, অর্থাৎ তখন কস্ট অফ ক্যাপিটালটা কস্ট অফ ডেটে রূপান্তর হয়ে যাবে এবং সেটা দিয়ে আমরা তোর প্রেজেন্ট ভ্যালু বের করব। আমাদের আরও লক্ষ্য করতে হবে সেটি হলো আমাদের ট্যাক্স রেট আছে কিনা। যদি ট্যাক্স রেট দেওয়া থাকে, প্রিয় শিক্ষার্থীরা একটু মনে রাখতে হবে যে অঙ্কে যদি ট্যাক্স রেট সাপোজ মনে করা হলো দেওয়া আছে ট্যাক্স 40%, ট্যাক্স হলো 40%, তখন আমাদের যেটি করতে হবে, আমরা যখন ইনস্টলমেন্ট করব তখন আয়ের মান আমরা 12% ধরেই ইনস্টলমেন্ট বের করব, কিন্তু যখন আমরা পিভি করব, পিভি বের করব, অঙ্কে আমাদের লক্ষ্য করতে হবে যে প্রিয় শিক্ষিতরা আমাদের লক্ষ্য করতে হবে যে কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ডিফেন্স সেটা আফটার ট্যাক্স যদি উল্লেখ না থাকে তখন তাকে বিফোর ট্যাক্স ধরে কেডি বের করতে হয়। কেডি হলো আই ইন্টু 1 মাইনাস ট্যাক্স, অর্থাৎ 12% গুণিত 1 মাইনাস 0.4%, সেটি হলো 7.2%। অর্থাৎ আমাদের যেটি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু আমরা লোন অপশন এবং বাই অপশন দুই ক্ষেত্রে ট্যাক্স বাদ দেওয়ার পরে, অর্থাৎ হলো কস্ট অফ ক্যাপিটাল আফটার ট্যাক্স, কস্ট অফ ক্যাপিটাল আফটার ট্যাক্স, অর্থাৎ কেডি কস্ট অফ ডিবেঞ্চার, দ্যাট ইজ হলো সেটা ট্যাক্স বাদ দেওয়ার পরে 7.2%, এটি দ্বারাই আমার দূর প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি বারবার বলার চেষ্টা করতেছি যে আমরা এগুলো হলো আমাদের বরোয়িং ভার্সেস লিজের যে মূল বক্তব্য, সেটি নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। কথা বলার পরে আমরা আলোচনা করলাম এতক্ষণ। এছাড়া মেনটেনেন্স কস্ট, এই আমরা আর 2-3টা পয়েন্ট আলোচনা করি, আজকের চ্যাপ্টার শেষ করব। মেনটেনেন্স কস্ট লক্ষ্য করতে হবে, আমরা এর আগে যেটি জেনেছি, ইন কেস অফ ফাইন্যান্সিয়াল লিজ অল কাইন্ড অফ এক্সপেন্সেস বেয়ার্ড বাই দ্য লিজি। মেনটেনেন্স কস্ট দুটো বৈশিষ্ট্য একটু মাথায় রাখবা। যদি বলা হয় মেনটেনেন্স কস্ট ইনক্লুডস লিজি, ইনক্লুডস লিজ পেমেন্ট, তাহলে লিজ পেমেন্ট থেকে মেনটেনেন্স কস্টটাকে বাদ দিতে হবে। অথবা যদি বলা হয়ে থাকে মেনটেনেন্স কস্ট ইনক্লুডস লিজ পেমেন্ট অর মেনটেনেন্স কস্ট বর্ন বাই লিজর, এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা যখন লোন প্রেজেন্ট ভ্যালু অফ লোন অপশান করব বা বাই অপশান করব, তখন ওই মেনটেনেন্স কস্টটা লিজ অপশানে অর্থাৎ হলো ইনস্টলমেন্টের সাথে যোগ হবে এবং ট্যাক্স সেভিংয়ের জন্য ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন এবং মেনটেনেন্স কস্ট দ্বারা টোটাল কস্ট বের করে সেখান থেকে আমরা ট্যাক্স সেভিং, অর্থাৎ হলো তারপরে যেটি আছে ট্যাক্স সেভিং ফর ডিপ্রিসিয়েশন অ্যান্ড ডেট ইন্টারেস্ট। ট্যাক্স সেভিং সাধারণত 4টা বিষয়ের উপর ভিত্তি করে 3টা বিষয়কে কেন্দ্র করে হয়ে থাকে ট্যাক্স সেভিংটা। সেটি কি কি ট্যাক্স সেভিং কার কার উপর হয়? নাম্বার 1 হলো আমরা যখন করি সেটি হলো ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, মেনটেনেন্স। সাপোজ এটা মনে করলাম 20,000, এটি 10,000, এটি 6,000, তাহলে টোটাল এক্সপেন্স বা এক্সপেন্ডিচার 26,000, 36,000 টাকা আসলো আমার। এখন যদি আমরা বলি ট্যাক্স সেভিং, ট্যাক্স সেভিং আসবে আমার 36,000 গণিত 40%, 4/24 4 হাতে 2 3 4 12 14, 14,400 টাকা। এবং ট্যাক্স রেটের পরে আমাদের আরেকটা যেটি আছে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো বা এনসিএফ, নেট ক্যাশ ফ্লো আসবে আমার 36,000 মাইনাস 14,400, 21,600 টাকা। এই ক্যাশ ফ্লোর দিয়ে আমি প্রেজেন্ট ভ্যালু বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টাইম শেষ, আমরা
লিজের আজকে একটি লেকচার দিলাম, 3 নাম্বার লেকচার। আগামী 4 নাম্বার লেকচারে আমরা অপারেটিং লিজ, ফিনান্সিয়াল লিজের বৈশিষ্ট্য, পার্থক্য আলোচনা করে ফেলেছি। লিজ অ্যান্ড বায়ের পার্থক্য আলোচনা করেই আমরা তোমাদেরকে একটা অঙ্কে দেখাবো, যার মধ্যে সমস্ত তথ্যগুলো ইনক্লুডস আছে। এরকম দিয়ে আমরা এক বা একাধিক অঙ্ক করার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় বসে পড়াশোনা করো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।